ড্রামা শুরুতে ফিমেল লিড সুয়ানকে দেখানো হয় যে আজকে এয়ারপোর্টে এসেছিল নিজের হাজবেন্ড জিজিংকে পিক করার জন্য। তখনই সেখানে জিজিং নিজের সেক্রেটারি জিং এর সঙ্গে চলে আসে। আসলে জিজিং বেশ কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল একটি বিজনেস ট্রিপের জন্য। এখানে আসা মাত্রই জিজিং সুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে মিস করেছো? তবে সুয়ান এতে কোনো উত্তরই দেয় না। সুয়ানের তখন মনে পড়ে বেশ কিছুদিন আগে ও যখন জিজিংকে ভিডিও কল করেছিল, দিন হওয়া সত্ত্বেও জিজিং তখন নিজের ঘরের সকল পর্দা দিয়ে রেখেছিল আর তার সাথে লাইটও অন করে রেখেছিল। সুয়ান যখন জিজিংকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে তখন জিজিং বলে, আসলে আমার অনেক বেশি গরম লাগছে, তাই আমি সকল পর্দা দিয়ে রেখেছি। কিন্তু সুয়ানের তো জিজিং এর উপরে সন্দেহ হতে থাকে যে ও আদৌ আমেরিকায় গিয়েছে কিনা। সুয়ান যখন জিজিংকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল তখন ও জিজিং এর কাছে ওর প্লেনের টিকিটটি দেখতে চায়, যেটা শুনে জিজিং তোর কথা ঘোরানোর চেষ্টা করে। তবে সোয়ান আবারও বলে যে তোমার প্লেনের টিকিটটি আমার কাছে দাও। জিজিং এর হাতে কোনো রকম উপায় ছিল না। ও তখন টিকিট খোঁজার নাটক করতে থাকে আর সোয়ানকে বলতে থাকে, হয়তো আমি প্লেনের টিকিটটি ভুলে গিয়েছি। সোয়ান এতে কিছুই বলে না। জিজিং বুঝতে পারে সোয়ান হয়তো রাগ করেছে, তাই ও সোয়ানকে বলে, শুধু তো একটা টিকিটই, এর কারণে এত রাগ করার কি আছে। এটা বলেও নিজের চোখ বন্ধ করে নেয়। তবে বাড়িতে গিয়েও সুয়ান্ত জিজিং এর সঙ্গে কোনো রকম কথা বলছিল না আর ওকে ইগনোর করতে থাকে, যেটাতে এবার জিজিং ওকে সত্যি কথা বলে দেয় যে ও আমেরিকায় যায়নি, ও দেশেই ছিল। জিজিং বলে, আসলে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছি, কারণ আমি তোমাকে আর গ্র্যান্ডফাদারকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি তো জানোই যে গ্র্যান্ডফাদার এখন আমাদের বিয়েটা মেনে নেয়নি, আর আমি গ্র্যান্ডফাদারের কাছে নিজেকে প্রমাণ করার জন্য এই ডিলটি করতে গিয়েছিলাম আর আমি এতে সফল হয়েছি। আমরা $10 মিলিয়ন একটি ডিল পেয়েছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সেক্রেটারির কাছে জিজ্ঞাসা করতে পারো। এতে সোয়ান তখন জিজিং এর উপরে আর রাগ করে থাকতে পারে না, কিন্তু বলে দেয় যে আগে থেকে যেন জিজিং ওকে এরকম মিথ্যা কথা না বলে। এতে জিজিং ওকে প্রমিস করে যে আগে থেকে এরকম মিথ্যা কথা আর কখনো বলবে না। কিন্তু তখনই সোয়ানের কাছে একটি কল চলে আসে। সোয়ান তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় আর জানতে পারে ওর গ্র্যান্ডফাদারের তো হার্ট অ্যাটাক এসেছে। সোয়ান তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর এখানে ওর গ্র্যান্ডফাদারের সার্জারি করাতে হতো, তাই সকল টাকা জিজিং পে করে দেয়, যেটা দেখে সোয়ান একটু অবাক হয়। সোয়ান অনেক বেশি আপসেট ছিল, জিজিং ওকে সামলাতে থাকে। তবে দূর থেকে তখন ওদেরকে জিং দেখছিল, তখন জিজিং ওর দিকে তাকায়। সিন এখানে কাট হয়। তো ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে ওই স্পন্সরটি স্কিপ করে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপটির স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29শে আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করে প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করুন এবং বোনাস পান। পরের দিনে আমাদেরকে দেখানো হয় যে সুয়ানের গ্র্যান্ডফাদার মারা গিয়েছে। এখানে সুয়ানের গ্র্যান্ডফাদারের ফিউনারেল হচ্ছিল। সুয়ান অনেকটাই ভেঙে পড়েছিল। তখনই সেখানে সুয়ানের ছোটবেলার বন্ধু মিং চলে আসে। মিং তো মিং গ্রুপ অফ কোম্পানি সিইও ছিল। মিং এখানে সুয়ানকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, তবে দূর থেকে জিজিং ওদেরকে আর নজরে দেখছিল। জিজিং সেখানে এসে মিংকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। এতে তখন মিং জিজিংকে জিজ্ঞাসা করে, তুমি লু কোম্পানি আর নিজের কোম্পানি একসাথে মিলিয়ে নিচ্ছ কেন? এতে যদি পরে কোনো সমস্যা হয়? এতে জিজিং বলে, আমার ওয়াইফের কোম্পানি নিয়ে আমি কি করব সেটা আমাকেই ভাবতে দাও। ওয়াইফও আমার, কোম্পানিও আমার। এটা বলে ও সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে আজ থেকে ও লু কোম্পানির দায়িত্ব নিচ্ছে, সাথে ইয়ান কোম্পানিরও দায়িত্ব নিচ্ছে। ওখানেই আমরা জিং আর জিজিং এর দাদিকে একসাথে বসে কথা বলতে শুনি আর আমরা জানতে পারি জিজিং তো শুধুমাত্র সোয়ানকে কোম্পানির জন্যই বিয়ে করেছিল আর তার সাথে জিং আর দাদিমাও জিজিং এর সঙ্গে জড়িত ছিল। এদিকে মিং সোয়ানকে বলতে থাকে, যা তোমার জিনিসটা তোমারই থাকা উচিত, তুমি কেন জিজিংকে নিজের কোম্পানির দায়িত্ব দিচ্ছ?
এতে তখন সুয়ান উল্টো ওকে কথা শোনায় আর বলে, সব কথায় তুমি কেন জিজিং এর ভুল ধরতে যাও? ও আমার হাজবেন্ড আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি। এতে তখন মিংও আর কিছু বলতে পারে না। ফিওনারের শেষ হয়ে গেলে জিজিং সুয়ানের কাছে আসে আর ওর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে শুরু করে দেয়। তবে তখনই সেখানে জিং চলে আসে আর বলে, আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, এখনই যেতে হবে। এতে সুয়ানো তখন জিজিংকে যেতে বলে আর বলে ও এখন বাড়িতে যাবে গ্র্যান্ডফাদারের সকল জিনিসপত্র নিয়ে আসার জন্য। তখনই সেখানে মিং চলে আসে। মিং বলে, তাহলে আমিও তোমার সাথে যাব। এতে সুয়ানো রাজি হয়ে যায়। মিং ওর পিছন পিছন চলে যায়, যেটা দেখে জিজিং এর এবার অনেক বেশি রাগ হয়ে যায়। জিজিং মনে মনে বলতে থাকে, একবার শুধু সুয়ানের সকল কোম্পানি আমার হাতের মুঠোয় এনে নি, তারপর আমি তোমাকে দেখে নেব। পরের সিনে আমরা সুয়ানকে গ্র্যান্ডফাদারের সকল জিনিসপত্র গুছাতে দেখতে পাই। ওর সাথে তো মিংও ওখানে ছিল। মিং গ্র্যান্ডফাদারের মোবাইলটি দেখছিল। তখনও সেখানে জিং এর কিছু মেসেজ দেখতে পায়, যেখানে জিং জিজিং এর সঙ্গে নিজের কিছু ঘনিষ্ঠ ফটো গ্র্যান্ডফাদারকে পাঠিয়েছিল আর এটা লিখেছিল, আপনার নাতনির চেয়ে আমি 1000 গুণে ভালো। তখনই সুয়ান নিজের গ্র্যান্ডফাদারের মোবাইল মিং এর হাতে দেখে রেগে যায় আর বলে, তুমি কেন এটা ধরেছো? তবে মিং চাচ্ছিল না যে সুয়ান ওই মেসেজগুলো দেখুক, তাই ও তখন গ্র্যান্ডফাদারের মোবাইল সেখান থেকে চেলে ফেলে দেয়, যেটাতে সুয়ান তো অনেক বেশি কষ্ট পায় আর কষ্টে চোটে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন সুয়ানের জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় কোম্পানি থেকে কিছু লোক এসেছে একটি হুইল নিয়ে, যেটা গ্র্যান্ডফাদার মারা যাওয়ার আগে ওর জন্য রেখে গিয়েছিল। তবে সুয়ান বলে, এখন নয়, আগে জিজিং আসুক, তখন ওর সঙ্গে ডিসকাস করে সকল সিদ্ধান্ত নেবে। তখনই কোম্পানির একটি লোক বলে ওঠে, আমরা জিজিং এর সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। সিন এখানেই কাট হয়। এদিকে আমরা জিজিং আর জিংকে একসাথে শুয়ে থাকতে দেখি। আসলে ওরা দুজন তো একসাথে অবৈধ সম্পর্কে ছিল। তখনই জিজিং এর কাছে সুয়ানের কল চলে আসে। জিজিং সোয়ানকে বলে, আসলে আমি এখনো মিটিং এর মধ্যে আছি, একটু পরে তোমার সঙ্গে কথা বলছি। এদিকে সোয়ান তো ওই হুইলে সই করে সমস্ত কোম্পানির শেয়ার নিজের নামে করে দেয়। ওই লোকগুলো সোয়ানকে বলে, আপনার একদমই উচিত হচ্ছে না জিজিং এর নামে সমস্ত কোম্পানি লিখে দেওয়া, কারণ জিজিং এইসব কাজে একদমই এক্সপার্ট নয়। এমনকি ওর কারণে কোম্পানির অনেক অনেক লস হয়েছে, কোম্পানি একদম পথে বসে গিয়েছে। এসব ব্যাপারে সুয়ানও জানতো, তাই ও কিছু বলে না। কিন্তু ওদের এসব কথা তখন জিজিং শুনে ফেলে। ওরা সেখান থেকে চলে গেলে জিজিং সুয়ানের কাছে আসে আর সুয়ানকে এসব বিষয় নিয়ে একদম মাথা ঘামাতে নিষেধ করে। ও বলে, সমস্ত ব্যাপার তুমি আমার উপরে ছেড়ে দাও। তবে সুয়ান এ ব্যাপারে ওকে মানা করে দেয় আর বলে, এখন থেকে ও কোম্পানির দেখাশোনা নিজে থেকেই করবে। যেটাতে জিজিং তো অনেক বেশি রেগে যায় আর জিয়াকে বলতে থাকে, আস্তে আস্তে সুয়ান ওদের হাতের বাইরে চলে গিয়েছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে সুয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, ওকে হসপিটালে ভর্তি করা হয়, যেখানে ও কোমাতে চলে গিয়েছিল। জিজিং বাইরে দাঁড়িয়ে ওকে দেখছিল। তখনই সেখানে জিং চলে আসে। জিং জিজিংকে বলে, ওকে এভাবে এখানে রেখে চলো আমরা দুজন চলে যাই, যখন ও কোনো রকম চিকিৎসা পাবে না এভাবেই মারা যাবে। এতে তখন জিজিং আর কিছু বলে না আর ওর সঙ্গে চলে যায়। এরপর আমাদেরকে 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে সুয়ানের জ্ঞান ফেরে। তখনই ওর কাছে সেখানে মিং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর জানায় যে এই হসপিটালটা আসলে মিং এর, মিংই ওর চিকিৎসার দায়ভার নিয়েছে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে মিং এসে সুয়ানকে হসপিটালে অ্যাডমিট দেখে ওর চিকিৎসার সমস্ত টাকা পে করে আর ওকে সার্জারিও করায়। এরপর যখন ওখান থেকে যাচ্ছিল তখন জিং আর জিজিংকে বের হতে দেখে। এতে মিং এর কাছে স্পষ্ট হয়ে যায় যে জিজিং আর জিং ইচ্ছা করে সুয়ানকে এখানে মরার জন্য ফেলে ধুয়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্টের মুখে এমন কথা শুনে সুয়ান তো অনেক বেশি ঘাবড়ে যায় আর তাড়াহুড়ো করে ওকে জিজ্ঞাসা করে, আমার কোম্পানির শেয়ারের কি অবস্থা? তখনই সেখানে মিং চলে আসে। মিং এখানে এসে ওকে বলে, কোম্পানির সমস্ত শেয়ার জিজিং নিজের নামে নিয়ে নিয়েছে। আসলে জিজিং হসপিটাল থেকে যাওয়ার আগে সুয়ান যখন কোমায় ছিল তখন ওর অজান্তে ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছিল। এগুলো শুনে এবার সুয়ান তো অনেক ভেঙে পড়ে আর বলে, আমার তো বেঁচে থেকে আর কোনো লাভই নেই, আমার গ্র্যান্ডফাদারও মারা গিয়েছে, যা ছিল সম্পত্তি সব জিজিং নিয়ে নিয়েছে, তাহলে তুমি কেন আমাকে বাঁচালে? ও মিংকে এই নিয়ে দোষারোপ করতে থাকে। মিং তখন ওকে বোঝাতে শুরু করে যে ওই খারাপ লোকটার জন্য সুয়ান কেন নিজের জীবন নষ্ট করবে, আর ওই কোম্পানির সমস্ত কিছু সুয়ানের গ্র্যান্ডফাদার অনেক কষ্ট করে তৈরি করেছে, তাই সুয়ানের উচিত ওই লোকটার কাছ থেকে নিজের সম্পত্তি ফেরত নেওয়া, অন্তত পক্ষে নিজের দাদুর জন্য হলেও। এতে তখন সুয়ান এই নিয়ে ভাবতে শুরু করে। পরের সিনে আমরা সুয়ানকে কাজের লোক সেজে ওই কোম্পানিতে যেতে দেখি, যেখানে ও জিজিং এ কেবিনের বাইরে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। যেখানে জিজিং জিংকে বলে, সুয়ান তো এখন কোমায় আছে, কিন্তু এখনও সম্পূর্ণভাবে সুয়ানের কোম্পানিতে কবজা করতে পারিনি।
জিং বলে চিন্তা করো না, খুব শীঘ্রই আমরা ওই কোম্পানিতে কবজা করে নেব। এটা বলেও জিজিং এর কোলে বসে পড়ে। ওরা দুজন যখন কিস করতেই যাবে তখনই সুয়ানের হাত দরজায় লেগে একটু শব্দ হয়। এতে তখন জিজিং বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে সুয়ান সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের দিনে আমরা সুয়ানকে লুকিয়ে লুকিয়ে জিং এর পিছু করতে দেখতে পাই, যেখানে জিং তো জিজিং এর দাদিকে বলছিল এখন তো জিজিং সমস্ত কোম্পানি নিজের কবজায় নিয়ে নিয়েছে, তাহলে এখন কি আমরা নিজেদের রিলেশনশিপের ব্যাপারে সবাইকে সবটা জানাতে পারি? কিন্তু দাদি বলে এখন নয়, আগে সঠিক সময় আসুক, তারপরে সবাইকে সবটা জানাবে। ওরা দুজন সেখান থেকে বাইরে যাচ্ছিল, এই সুযোগে সুয়ান তো বাসার ভিতরে ঢুকে পড়ে। তবে তখনই জিং আর দাদির মনে পড়ে ওরা তো ওদের পার্স আনতেই ভুলে গিয়েছে। এতে ওরা আবারও বাসার ভিতরে যেতে থাকে। তবে সময় মতো সেখানে মিং চলে আসে আর ওদের দুজনকে নিজের কথার জালে ফাঁসিয়ে আটকে নেয়। তবে জিংয়ের তো তখন মিং এর উপরে সন্দেহ হতে থাকে, কারণ মিং কখনো ওদের সঙ্গে এভাবে কথা বলতে আসেনি। তাই ওর ঠিক করে যে ও সুয়ানকে দেখার জন্য হসপিটালে যাবে। কিন্তু সময় মতো মিং সুয়ানকে মেসেজ করে এই ব্যাপারটি জানিয়ে দেয়। এতে সুয়ান নিজের কাজ ছেড়ে তাড়াতাড়ি হসপিটালে চলে যায় আর কোমায় চলে যাওয়ার নাটক করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে জিং চলে আসে আর সুয়ানকে কোমায় দেখে বলে তুমি এখন সবসময় এখানেই শুয়ে থাকো, আর এদিকে আমি আর জিজিং সমস্ত কোম্পানি নিজেদের করে নিয়েছি, এখন আমরা দুজন অনেক বেশি সুখে থাকবো। এরপর যখন জিং সেখান থেকে চলে যায় তখন সেখানে মিং চলে আসে আর সুয়ানের উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে। ও বলতে থাকে আজ যদি তুমি জিংয়ের কাছে ধরা পড়ে যেতে তাহলে কি হতো? তুমি আমাকে না জানিয়ে কেন এসব করতে গিয়েছো? আমাদের উচিত ধীরে সুস্থে সকল কাজ করা আর ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, এরকম তাড়াহুড়ো করলে তো হবে না। এটা বলেই মিং তখন সুয়ানকে নিয়ে নিজের সিক্রেট রুমে চলে আসে, যেখানে ও দূরবীনের মাধ্যমে জিং আর জিজিং এর উপরে নজর রাখতো। মিং সুয়ানকে বলে তুমি চাইলে এখান থেকে ওদের দুজনের উপরে নজর রাখতে পারো, এটা তোমার জন্য সুবিধাজনক হবে। তখনই সুয়ান দেখতে পায় জিজিং আর জিং একসাথে অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে, যেটা দেখে ওর অনেক বেশি রাগ হতে থাকে। কিন্তু মিং তখন সুয়ানকে শান্ত হতে বলে আর বলে মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, এতে নিজেদেরই ক্ষতি হবে। এদিকে আমরা জিজিং আর জিংকে দেখতে পাই, যেখানে জিং জিজিংকে জানায় যে আজকে মিং ওদের সঙ্গে কথা বলতে এসেছিল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো মিং তো কোনো সময় ওদের সঙ্গে এভাবে কথা বলতে আসে না, যেটাতে জিজিংও একটু অবাক হয়। ও সোজা সেখান থেকে মিং এর সঙ্গে দেখা করতে চলে যায় আর মিংকে একটি অফার করে যে মিং যদি ওকে কোম্পানির শেয়ার দিয়ে দেয় তাহলে মিংকেও নিজের কোম্পানির শেয়ার দিয়ে দেবে। মিং এতে কিছু একটা ভাবে আর রাজি হয়ে যায়। পরের সিনেমা দেখে কোম্পানির বোর্ড মিটিং দেখানো হয়, যেখানে জিজিং সবাইকে বলে এখন তো সুয়ান কোমাতে আছে, তাই আপাতত কোম্পানির সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হোক। এতে তখন মিং ও জিজিং এর হয়ে কথা বলে আর বলে জিজিং একদম ঠিক বলেছে, সুয়ান তো এখন কোমাতে আছে আর কোম্পানির দায়িত্ব সামলানোর জন্য একজনকে তো প্রয়োজন, তাই জিজিংকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক। কিন্তু বোর্ড মেম্বার মিস্টার হান বলে এটা কিছুতেই সম্ভব নয়, সুয়ান এখন কোমাতে আছে আর কোম্পানির ওনার কিছুদিন আগেই মারা গিয়েছে, এখন আমাদের উচিত সবাইকে একসাথে হাল ধরা কোম্পানির, নাকি কোম্পানির ভাগবাটোর করা। এতে জিজিং আর কিছু বলতে যাবে কিন্তু মিস্টার হান রেগে ওকে চুপ করতে বলে আর বলে কোম্পানি সবাই একসাথে সামলাবে। এতে তখন জিজিং এর আর কিছু বলার থাকে না, ও তো মনে মনে অনেক বেশি রেগে যায়। পরের সিনে আমরা জিংকে দেখতে পাই যে হসপিটালে গিয়েছিল, আসলে ওখানে সুয়ানকে মারার জন্য এসেছিল। ও সেখানে সুয়ানের অক্সিজেন মাস্কের পাইপটা লিক করে দেয় আর ভাবতে থাকে সুয়ান হয়তো মারা গিয়েছে। এটা ভেবে সেখান থেকে জিং চলে যায়। জিং চলে যাওয়ার সাথে সাথে সুয়ান নিজে চোখ খোলে আর সেখানে থাকা ক্যামেরার দিকে তাকায়। এদিকে জিং যখন বাড়িতে ফিরে আসে তখনও জিজিংকে সবকিছু জানায় যে ও নাকি সুয়ানকে মেরে ফেলেছে, সুয়ান আর বেঁচে নেই। জিজিং জিজ্ঞাসা করে যদি সুয়ান মরেই গিয়ে থাকে তাহলে এখনো কেন হসপিটাল থেকে ফোন আসছে না যে সুয়ান মারা গেছে। জিং বলে হয়তো তারা এখনো দেখেইনি যে সুয়ান মারা গিয়েছে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওদিকে ওই দূরবীন দিয়ে তখন লুকিয়ে লুকিয়ে দেখছিল সুয়ান। মিং এসে বলে গ্র্যান্ডফাদারের ফোনটি আমি একদম ঠিক করে ফেলেছি আর এর ভিতরে অনেকগুলো প্রমাণও আছে। এদিকে এরা যখন অপেক্ষা করছিল যে কখন হসপিটাল থেকে ফোন আসবে তখনই ওদের কাছে মিস্টার হানের কল চলে আসে। মিস্টার হান তাড়াতাড়ি জিজিংকে হসপিটালে আসতে বলে। এতে ওরা ভেবে নয় হয়তো সুয়ান মারা গিয়েছে, তাই মিস্টার হান ওদেরকে হসপিটালে ডাকছে। জিজিং তো অনেক এক্সাইটেড হয়ে হসপিটালে চলে যায়, তবে সেখানে গিয়েও সুয়ানকে একদম সুস্থ অবস্থায় দেখতে পায়, যেটা দেখে জিজিং তো অনেক বেশি অবাক হয়ে যায় যে সুয়ান এখনো কি করে বেঁচে আছে। ও সুয়ানকে জিজ্ঞাসা করে তুমি না কোমায় ছিলে? সুয়ান বলে এখন আমি কোমা থেকে বেরিয়ে এসেছি আর এখন আমি পুরোপুরি সুস্থ। যাই হোক জিজিং এর তো আর কিছু করার ছিল না,
ও সোজা সুয়ানকে নিয়ে বাড়িতে চলে আসে, যেখানে জিজিং এর দাদি তো সুয়ানকে সুস্থ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু উনি সুয়ানের সামনে বেশি রিয়াক্ট করতে পারে না। সুয়ান তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে সবাই মিলে ঠকিয়েছো, আর এর প্রতিশোধ আমি তিলে তিলে নেব। এদিকে জিং তো বারবার জিজিং এর কাছে কল দিয়েই যাচ্ছিল, কিন্তু জিজিং ওর কলটি পিক করে না। এতে জিং অনেক বেশি রেগে যায়। পরের দিন ও সোজা জিজিং এর কাছে চলে আসে, আর ওকে বলতে থাকে, তুমি কেন আমার কল ধরোনি? কোনোভাবে তুমি আবার আমার সঙ্গে ব্রেকআপ তো করতে যাচ্ছ না? তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। যদি এরকম কিছু ভুলেও করো তাহলে আমি নিজেকেও মেরে ফেলবো, আর সাথে এই বাচ্চাটাকেও মেরে ফেলবো। যেটা শুনিয়ে জিজিং রেগে গিয়ে ওকে একটি থাপড় বসিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে জিজিং যখন অফিসে যাচ্ছিল তখন সেখানে সুয়ান চলে আসে। সুয়ান এখানে জিজিং এর হাত ধরার বাহানা করে ওর কোটের ভিতরে একটি রেকর্ডার ঢুকিয়ে দেয়। এরপর জিজিং সেখান থেকে সোজা চলে আসে জিং এর কাছে। ওরা দুজন এখানে কথা বলতে শুরু করে। জিজিং জিংকে জিজ্ঞাসা করে, তুমি তোমার কাজ ঠিক মতো করেছিলে তো? না হলে সুয়ান এখনো কি করে বেঁচে আছে? আর ও তো এখন কোমা থেকেও বের হয়ে এসেছে। জিং তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আর বলে, আমি তো আমার কাজ ঠিক মতোই করেছিলাম, ওর তো এতক্ষণে মরে যাওয়ার কথা ছিল। জিজিং বলে, কিন্তু আমি এখন আরো একটা প্ল্যান করেছি, এবার সুয়ান কিছুতেই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এগুলো সুয়ান তো রেকর্ডারের মাধ্যমে ঘরে বসে শুনছিল, আরও মিংকেও কলে এগুলো শোনাচ্ছিল। এগুলো শুনে সুয়ানের তো অনেক বেশি রাগ হতে থাকে, ও নিজের ফোনটা নিচে থুয়ে দেয়। এদিক থেকে মিং বলে, এভাবে আমাদেরকে সব প্রমাণ একসাথে করতে হবে, তারপরে ওদের দুজনকে আমরা দেখে নেব। কিন্তু ওর কথার কোনো উত্তর দেয় না এবার সুয়ান। মিং তো এতে চিন্তায় পড়ে যায় যে সুয়ানের আবার কি হলো। ও তাড়াতাড়ি সুয়ানের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে জিজিং যখন বাড়িতে আসে তখন সুয়ান নিজের হাতে একটি ছুরি নিয়ে ওর দিকে এগোতে থাকে, যেটা দেখে জিজিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সময় মতো সেখানে মিং চলে আসে আর সুয়ানকে আটকে নেয়। জিজিং মিংকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে মিং তখন বাহানা করে বলতে থাকে, আসলে আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম। এখানে এসেছি কারণ আমি তোমার সঙ্গে একটি প্রজেক্টে কোলাবোরেশন করতে চাই। এতে জিজিংও তখন রাজি হয়ে যায় আর ওকে আজকে ডিনারটা ওদের সাথে করে যেতে বলে। এতে মিং আজকে রাতে ডিনারটা ওদের সঙ্গেই করে। সুয়ান জিজিংকে জানায় যে আজকে ও মিং এর সঙ্গে ওর গ্র্যান্ডফাদারের বাড়িতে ঘুরতে যাবে। জিজিং বলে, আর কোনো ব্যাপার না, মিংকে কেন খাটাতে যাবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু সুয়ান ওকে মানা করে দেয় আর বলে ও তো মিং এর সঙ্গেই যাবে। এরপরও মিং এর সঙ্গে সেখান থেকে চলে যায়। জিজিং এর তো মনে মনে অনেক বেশি রাগ হতে থাকে। তখন সেখানে ওর দাদি চলে আসে। দাদি জিজ্ঞাসা করে, তুই কেন এভাবে মন খারাপ করে বসে আছিস? জিজিং তখন ওনাকে সবকিছু খুলে বলে। দাদি বলে, তাতে সমস্যাটা কি হয়েছে? ওরা দুজন যদি একে অপরের সাথে ডেট করে তাহলে তো আমাদেরই ভালো, আর আমাদের এতে কোনো যায়ও আসে না, কারণ আমাদের তো শুধু সম্পত্তি চাই। ওরা কি করলো বা কি করলো না তাতে আমাদের কোনো যায় আসা উচিত না। কিন্তু এখানে জিজিং এর মন কিছুতেই মানতে যাচ্ছিল না। পরের দিনে আমরা সুয়ানকে জিং এর কাছে যেতে দেখি। ও জিংকে বলে, আমার মনে হচ্ছে যে জিজিং আমাকে ঠকাচ্ছে। ওকে আমি অন্য একটি মেয়ের সঙ্গে দেখেছি, তার ছবিও আমার কাছে আছে। জিং মনে করে হয়তো ওই মেয়েটাও নিজেই, কিন্তু ছবিগুলো দেখে বুঝতে পারে যে এটা তো ও নয়, বরং অন্য একটি মেয়ে। এতে ওই মেয়েটির কাছে যায়, যে কিনা এই কোম্পানির একজন এমপ্লয় ছিল। ওই মেয়েটিকে মারতে শুরু করে। তখনই সেখানে সময় মতো জিজিং চলে আসে আর জিংকে থামিয়ে নেয়। জিজিং জিংকে বলে নিজের কাজ করতে আর অন্যকে এভাবে না মারতে। এরপর সুয়ান জিজিংকে বলে, আমি তো শুধু মজা করার জন্য এটা জিংকে বলেছিলাম, কিন্তু জিং এরকম কেন রিয়াক্ট করলো, যেখানে আমি তোমার ওয়াইফ হয়ে এতটুকুও রিয়াক্ট করিনি, কিন্তু ও সোজা গিয়ে ওই মেয়েটিকে মেরেছে। এতে জিজিং নানা রকমের বাহানা দিয়ে এই কথাটি ঘুরিয়ে ফেলে। কিন্তু পরের দিন সুয়ান তো সোজা জিংকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তবে ও এখানে জিংয়ের জন্য এমন এমন খাবার রান্না করেছিল যেগুলো খেলে প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। জিং তো এই খাবারগুলো কিছুতেই খেতে চাচ্ছিল না, তবে সুয়ানোকে জোর করে এটা খাওয়াতে চাচ্ছিল, যেটা দেখে এবার দাদি রেগে যায় আর সুয়ানকে বলে, এবার তুমি থামো। আর মুখ ফসকে এটা বলে ফেলে জিং নাকি জিজিং এর বাচ্চার মা হতে চলেছে। সুয়ান তো এতদিনে জিজিংকে একটা বাচ্চাও দিতে পারিনি, তার উপর এখন যখন জিং প্রেগনেন্ট হয়েছে ওর ক্ষতি করতে চাচ্ছে। যেগুলো শুনে এবার সুয়ান কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। ওরা তিনজনই তো চিন্তায় পড়ে যায় যে দাদি এটা কি করে ফেললো। মুখ ফসকে সকল সত্যি সুয়ানকে বলে দিয়েছে। পরের দিন থেকে সুয়ান তো জিজিংকে ইগনোর করছিল আর জিজিংকে কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকেও সরিয়ে নিজে প্রেসিডেন্ট হয়ে যায়। জিজিং তো সুয়ানের কাছে অনেক বেশি ক্ষমা চায়, তবে সুয়ান এবার ওকে কিছুতেই ক্ষমা করে না। জিজিং বলে, তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সুয়ানেতে বলে, জিংয়ের পেটে যে বাচ্চাটি আছে তার জন্য আমার সম্মান নষ্ট হচ্ছে,
বাইরের লোকেরা খারাপ বলছে, তুমি ওই বাচ্চার কোনো একটা ব্যবস্থা করো, না হলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এতে জিজিং তখন জিংয়ের কাছে গিয়ে সরাসরি ওকে অ্যাবর্শন করিয়ে নিতে বলে। জিং বলে এত সহজেও কোনোদিনও অ্যাবর্শন করবে না, তার বদলে ওকে 5 মিলিয়ন টাকা দিতে হবে। কিন্তু এত টাকা তো জিজিং এর কাছে ছিল না, কারণ সুয়ান ওর সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছিল। ও মিং এর কাছে এই কারণে হেল্প চাইতে যায়, কিন্তু মিং ওকে সরাসরি না জানিয়ে দেয়। পরের সিনে সুয়ান যখন বাড়িতে আসে তখন দেখতে পায় যে এখানে জিং এসেছে। আসলে জিংকে দাদি এখানে থাকতে বলেছে, কারণ জিং নাকি প্রেগনেন্ট, ওর দেখাশোনা এখানে বসে দাদি করতে চায়। সুয়ানের এতে রাগ হয় ঠিকই, কিন্তু ও কিছু বলতে পারে না, আর ও সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেখানে সুয়ান কিছু লোকজন নিয়ে হাজির হয়ে যায়। ও নিজের সাথে করে লয়ার এনেছিল, আর এখান থেকে জিংকে বের করে দিতে বলে, কারণ এই বাড়িটা সুয়ানের। সবাই মিলে তখন জোর করে জিংকে সেখান থেকে বের করতে থাকে। দাদি এতে ওদেরকে আটকানোর চেষ্টা করে আর বলে যে জিং প্রেগনেন্ট, ওর সঙ্গে এরকম জোর জবরদস্তি করো না। কিন্তু কেউই দাদির কথা শোনে না, আর জিংকে সেখান থেকে বের করে দেয়, যেটা দেখে দাদির এবার বুকে অনেক ব্যথা করতে থাকে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় জিজিং জিংয়ের সঙ্গে দেখা করতে যায় আর ওকে অ্যাবর্শন করিয়ে নিতে বলে। জিং বলে যতক্ষণ না তুমি আমাকে টাকা দিচ্ছ ততক্ষণ আমি অ্যাবর্শন করব না। এতে তখন জিজিং রাজি হয়ে যায় ওকে টাকা দেওয়ার জন্য। জিজিং ওকে টাকাও দিয়ে দেয়, কিন্তু এ ব্যাপারে যখন দাদি জানতে পারে তখন ও জিজিং এর কাছে আসে আর জিজিংকে বলে জিংয়ের কাছ থেকে সমস্ত টাকা ফেরত নিতে। জিজিং দাদিকে বলে আমি ওগুলো ফেরত নিতে পারবো না, কেননা ওগুলো আমি ওকে অ্যাবর্শন করানোর জন্য দিয়েছি। যেটা শুনে এবার দাদির বুকে আরও ব্যথা হতে থাকে। দাদি সেখানে হার্ট অ্যাটাক করে, তবে এই বুড়ি সেখানে মরে না, ও আবারও বেঁচে ওঠে আর জিজিংকে অনেক ধরনের কথা শোনাতে থাকে। এদিকে দেখানো হয় সুয়ান বাইরের কাছে আসে আর ওকে সেদিনকে হসপিটালে যে ভিডিওটা করেছিল সেটা দেখায়। সুয়ান বলে জিজিং তোমাকে যে টাকাগুলো দিয়েছে সেগুলো ফেরত দাও, না হলে এই ভিডিওটি আমি পুলিশকে দেখিয়ে দেব, আর তারপর পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। এরপর দেখানো হয় দাদি জিজিংকে বলে এই সম্পত্তি পাওয়ার জন্য আমি কত কি না করেছি, এমনকি আমাদের ইউ কোম্পানি পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, যার কারণে তোমার সৎ মাকেও আমি নিজের হাতে মেরে ফেলেছি। বাইরে থেকে ওদের এই সকল কথার ভিডিও তো সুয়ান করে নেয় আর সেখান থেকে সোজা জিজিং এর সৎ বোনের কাছে চলে যায়। সুয়ান জিজিং এর সৎ বোন ইউইকে সবকিছু দেখায় আর এটা প্রমাণ করে দেয় যে জিজিং এর দাদি ওর মাকে নিজের হাতে মেরে ফেলেছে। পরের সিনে দেখানো হয় যে দাদি জিংকে কিডন্যাপ করে আনে আর ওর কাছ থেকে সকল টাকা ফেরত চাইতে থাকে। কিন্তু জিংয়ের কাছে তো আর ওই টাকাগুলো ছিল না, কারণ ওই টাকাগুলো ও সুয়ানকে দিয়ে দিয়েছিল, তাই ও আর দাদিকে ওই টাকাগুলো ফেরত দিতে পারে না। এতে দাদি অনেকটা ভেঙে পড়ে, কারণ ওই টাকাগুলো ওদের কোম্পানির শেষ সম্বল ছিল। তখন আমাদেরকে নিউজ চ্যানেলে দেখানো হয় ইয়ান গ্রুপ অর্থাৎ দাদির যে কোম্পানি ছিল সেটা একদম পথে বসে গিয়েছে, যেটা জানতে পেরে দাদি তো আবারও হার্ট অ্যাটাক করে আর সেখানে তার মৃত্যু হয়ে যায়। এরপর সুয়ান সোজা জিজিং এর কাছে আসে আর ওকে ডিভোর্স দিয়ে দেয়। এবার জিজিং এর তো অনেক বেশি অনুতাপ বোধ হচ্ছিল। ও ভাবতে থাকে যে কেন যে টাকার জন্য ও এত সব কিছু করতে গেল, এখন ও নিজের ওয়াইফকেও হারালো, সাথে সকল কোম্পানিও হারালো। সুয়ান সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে ইউই অর্থাৎ ওর সৎ বোন চলে আসে আর সেখানে এসে ও জিজিংকে বলে আজ থেকে তোমার আমার কোম্পানির সঙ্গে কোনো লেনাদেনা নেই, তুমি নিজের পথ নিজে দেখে নাও, আমি আবার ওই কোম্পানি নতুন করে দাঁড় করাবো। জিজিং হয়তো কিছু বলে না আর ইউই সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা মিং আর সুয়ানকে একসাথে ডিনার করতে দেখতে পাই। পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে জিজিং আবারও সুয়ানকে শেষবারের মতো দেখা করার জন্য ডেকে পাঠায়। সুয়ান ওর সঙ্গে দেখা করতে আসে। জিজিং এখানে সুয়ানের কাছে ক্ষমা চায় আর ওকে অনেক বেশি জোর করতে থাকে যেন সুয়ান ওকে ক্ষমা করে দেয়, তবে এবার সুয়ান ওকে কিছুতেই ক্ষমা করে না আর সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আজ সুয়ানের বার্থডে ছিল। মিং অনেক সুন্দর করে ওর জন্য বার্থডে অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা দেখে সুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।